রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের পদত্যাগ। নতুন গভর্নর হিসাবে সাবেক সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব। স্বেচ্ছায় পদত্যাগ করে মাথা উঁচু করে বিদায় নিতে পেরে তৃপ্তি প্রকাশ করলেন ডক্টর আতিউর। এই পদত্যাগ নৈতিকতার বিরল দৃষ্টান্ত মন্তব্য প্রধানমন্ত্রীর। বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আপিল বিভাগে হাজিরা। খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর, আবারও 20 মার্চ হাজিরের নির্দেশ। আমার দুটো সন্তান, আমি কি করবো? আমি ওদের কি সন্তান দেব? ঝিনাইদহে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ঝুট ব্যবসায়ী গুলিতে নিহত। এবং ইউপি নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের পাড়া মহল্লা এখন সরগরম প্রার্থীদের প্রচারণায়। ভোটাররা বলছেন নির্বাচিত করবেন যোগ্য প্রার্থীকেই। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শেখ জায়েদ। রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর তার এই পদত্যাগের সিদ্ধান্তকে সাহসী পদত্যাগ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে। গুঞ্জন ছিল সোমবার থেকেই দিল্লি থেকে দেশে ফিরে যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন গভর্নর ডক্টর আতিউর রহমান। কিন্তু বিকেলে ঢাকায় পৌঁছে অর্থমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কারোর সঙ্গেই সাক্ষাৎ করেননি তিনি। মঙ্গলবার সকালে সেই গুজবই সত্যি হলো। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 800 কোটি টাকা চুরি যাওয়ার ঘটনা জানাজানি হবার পর থেকেই মূলত সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত। এত বড় একটি ঘটনা ঘটার এক মাস পরও তা অর্থ মন্ত্রণালয়ের গোচরে না আনার কারণে রোববার অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তবে তার এই স্বেচ্ছা পদত্যাগকে প্রধানমন্ত্রী নৈতিকতার এক বিরল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশ ব্যাংকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর আতিউর রহমানের এই পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ডক্টর আতিউরের অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করে বলেন, বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরও গতিশীল হয়েছে। সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন অর্থমন্ত্রী। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি। কিন্তু গভর্নরের পদত্যাগের ঘোষণার পর তা বাতিল করা হয়। এদিকে আতিউর রহমানের পদত্যাগের ফলে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়। নতুন গভর্নর ফজলে হোসেন ফরমার সেক্রেটারি ফাইন্যান্স, হি ইজ নাও ইন নিউ ইয়র্ক। 18 তারিখে ফিরবে। রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ডক্টর ফরহাদউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অহেতুক বিতর্ক এড়াতেই নৈতিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ডক্টর আতিউর রহমান। দুপুরে রাজধানীর গুলশানে গভর্নরস হাউসে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাকিংয়ের ঘটনা বুঝতে সময় লাগায় সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দেরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। অনেক আলোচনা সমালোচনার মধ্যেই মঙ্গলবার সকাল 11:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। পরে বিকেলে গভর্নরস হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন তার পদত্যাগের কারণ, জবাব দেন তাকে নিয়ে ওঠা নানা সমালোচনারও। 7 বছরের কার্যকালে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংককে সব ধরনের বিতর্ক থেকে দূরে রাখতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান আতিউর রহমান। আমি চাই না আমার প্রিয় প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংক নিয়ে কোনো বিতর্ক হোক। আমি চাইনি যে আমার বাংলাদেশের কোনো ভাবমূর্তির সমস্যা হোক। আমি চাইনি আমার প্রধানমন্ত্রীর কোনো বিতর্ক হোক। তো সেই জন্যে আমি স্বেচ্ছায় আমি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে আমি পদত্যাগ করেছি। সংবাদ সম্মেলনে তার দাবি, অক্লান্ত পরিশ্রম করেই বাংলাদেশ ব্যাংককে দাঁড় করিয়েছেন শক্ত ভিত্তির ওপর। কর্মজীবনের বর্ণনা করতে যেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো পদত্যাগী কোনো গভর্নর। বাংলাদেশের ব্যাংকিং খাতে আজকে নানা ঝড় ঝাপটার মাধ্যমে হলেও একটা স্থিতিশীল শক্তিশালী একটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পেরেছি। আমার সন্তানের মতো আমি আমার বাংলাদেশ ব্যাংকে দেখেছি। আমি তিলে তিলে খনি শ্রমিকের মতো 28 বিলিয়ন ডলার গড়ে তুলেছি। সেই ডলার হারিয়ে যাবে আমার অবহেলায়, এটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজার্ভ চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে না পারায় জানানো হয়নি সরকারের শীর্ষ পর্যায়ে। এটা এমন এক অ্যাটাক, এটা সাইবার অ্যাটাক। সাইবার অ্যাটাকটা কোত্থেকে এসেছে, কেমন করে এসেছে আমরা এখনো পুরোপুরি জানি না, এখনো ইনভেস্টিগেশন হচ্ছে। তবে এইটুকুন বোঝা যাচ্ছে যে এটা একটা হাইটেক একটা সাইবার অ্যাটাক, যেটা আমাদের অনেকটা টেররিস্ট অ্যাটাকের মতো একটা ঘটনা। এটা কোন দিক থেকে আসছে, কেমন করে আসছে আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি। আবারও শিক্ষকতা পেশায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন দেশের ইতিহাসে সবচেয়ে সফল গভর্নর হিসেবে পরিচিতি পাওয়া ডক্টর আতিউর রহমান। 14% গ্রোথ হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এদিকে রিজার্ভ চুরি নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। ডক্টর আতিউর রহমানের পদত্যাগের ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই এভাবে গভর্নরের পদত্যাগ করার বিষয়ে দুঃখ প্রকাশ করে বাংলাদেশের ব্যাংকিং খাতে তার অবদানের কথা তুলে ধরেন তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শক্ত হাতে নেতৃত্ব দিতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। দায়িত্ব ডক্টর আতিউর রহমান স্বীকার করে নিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাই সেজন্য। এই সংস্কৃতি আমাদের দেশে দুর্বল এবং বিরল, এবং আমি আশা করব যে উনার এই পথ অনুসরণ করে আরো অনেকে পদত্যাগ করা উচিত। কেন্দ্রীয় ব্যাংকে যথেষ্ট অবদান রেখেছেন, ভালো কাজ করেছেন, সুনাম কুড়িয়েছেন। ঠিক এইভাবে এই পরিস্থিতিতে তাকে যে চলে যেতে হচ্ছে তার টেনিয়র শেষ হওয়ার জাস্ট 2-3 মাস আগে, এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন সরকারি কর্মকর্তার যে সমস্ত গুণাবলী থাকতে পারে সেই সকল গুণাবলী তার মধ্যে আছে বলে আমি জানি। এই পরিস্থিতিতে আমাদেরকে দুটি কাজ করার কথা পৃথিবীর যে কোনো দেশে, একটি হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল, আর একটি হচ্ছে কনফিডেন্স ফিরিয়ে আনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকার সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বিভাগীয় ডিজিটাল মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে টেকনিক্যাল ব্যাপারগুলি আছে, সেটা করতে সময় লাগতে পারে। আমি এটাতে কোনো এক্সপার্ট নই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইন্টেলিজেন্স ইউনিট অফ ফাইন্যান্স ডিভিশনস তারা কাজ করছেন এবং কার্যক্রমগুলি শুরু হয়েছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সহযোগিতা চাওয়া হলে আমরা অবশ্যই দ্রুততার সাথে করব। এবং এই ধরনের কর্মকাণ্ড পৃথিবীর কোনো রাষ্ট্রই সম্মত নয় বা সম্মতি দেন না। সেই জায়গায় যেসব রাষ্ট্রের নাগরিকের এর সাথে জড়িত তাদের কাছ থেকে যেন পূর্ণাঙ্গ সহযোগিতা পাওয়া যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার স্থানান্তরের সময় ফিলিপিন্সের রিজাল ব্যাংকের জুপিটার শাখার সবগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল ভাঙা অবস্থায়। আর অভিযুক্ত 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল 9 মাস আগেই। ফিলিপিন্স সিনেটের তদন্তে বেরিয়ে আসা এসব তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম ABS-CBN। অন্যদিকে তদন্ত কমিটির জেরার মুখে হ্যাকিংয়ের সঙ্গে রিজাল ব্যাংক সভাপতির সম্পৃক্ততার কথা জানান ব্যাংকটির জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো। সিনেটে চলমান এক শুনানিতে ব্যাংকের সব কর্মকর্তাকে আজ উপস্থিত থাকারও নির্দেশনা দিয়েছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের তদন্তে বের হয়ে এসেছে 5টি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য। এসব অ্যাকাউন্টের মাধ্যমে পাচার হয় 8 কোটি 10 লাখ মার্কিন ডলার। আর এ ঘটনায় অভিযুক্ত রিজাল ব্যাংকের জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তিনি দাবি করেন এ ঘটনায় যোগসাজশ রয়েছে ব্যাংকটির প্রধান নির্বাহী লোরেঞ্জো তানের। Pinuntahan at yung I think yung driver's license niya. প্রাথমিক
আনুষ্ঠানিকভাবে প্রকাশিত সিনেটের তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে 5 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে রিজার্ভ ব্যাংকের সবগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা হয়েছিল। মিথ্যা তথ্য ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল গত বছরের 15ই মে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঘটনা জানার পর গত 8 ফেব্রুয়ারি ওই 5 অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর বন্ধে রিজার্ভ ব্যাংককে অনুরোধ করার বিষয়টিও উঠে এসেছে তদন্তে। অভিযুক্ত অ্যাকাউন্টগুলো রিজার্ভ ব্যাংক ম্যানেজারের সহায়তায় খোলা হয়েছে বলেও জানিয়েছে সিনেট তদন্ত কমিটি। তবে সম্প্রতি এনবিআই, ফিলিপিন্স সরকার ও অর্থ পাচার বিরোধী পরিষদ AMLC সমন্বিতভাবে এ ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্ত ব্যাংক ম্যানেজার জানান, রিজার্ভ ব্যাংকের প্রধান নির্বাহী লোরেঞ্জো তানের বন্ধু ক্যামচিন ওং অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর একটির গ্রাহক। এ ঘটনার পর সোমবার ব্যাংক অ্যাসোসিয়েশন অব ফিলিপিন্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন লোরেঞ্জো তান। জুবাইর ফয়সাল, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। দুপুরে নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি SK সিনহার সহ রায় প্রদানকারী 4 বিচারপতি। গত 6 জানুয়ারি মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় প্রকাশের পর বিকেলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন নিজামী। যেদিন ট্রাইব্যুনালের রায়টা যায়, আপিল বিভাগের রায়, ঠিক সেদিনই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়। আগামীকাল থেকে 15 দিন গুনতে হবে। এর ভিতরে উনি যদি রিভিউ পিটিশন দায়ের করেন, শুনানির দিন ধার্য হবে। আর যদি রিভিউ পিটিশন দায়ের না করেন, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনার পরোয়ানা জারি করার যে প্রক্রিয়া আছে সেগুলো অব্যাহত থাকবে। আদালত অবমাননার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আপিল বিভাগে হাজিরা দিয়েছেন। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সময় আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। শুনানি শেষে তাদের দুজনকে আগামী 20 মার্চ আবারও আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 9 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে আপিল বিভাগের নির্দেশে সকালে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর সরকারি কাজে দেশের বাইরে অবস্থান করায় খাদ্যমন্ত্রী আইনজীবীর মাধ্যমে গতকাল সময় আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে খাদ্যমন্ত্রী সময় আবেদন মঞ্জুর করে 2 মন্ত্রীকেই 20 মার্চ হাজির হওয়ার আদেশ দেন আদালত। পরে 2 মন্ত্রীর আইনজীবী জানান, প্রধান বিচারপতি ও আদালত নিয়ে মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আদালতে 2 মন্ত্রীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট আজমতুল্লাহ, ব্যারিস্টার সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট আবুল হোসেন সহ শতাধিক আইনজীবী। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জনাব কামরুল সাহেব, উনি দেশের বাইরে থাকাতে জাতীয় দায়িত্ব নিয়ে দেশের বাইরে আছেন। উনার পক্ষে একটা সময় চেয়ে একটা দরখাস্ত দিয়েছি। ওনার ব্যাপারে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি, নিঃশর্ত ক্ষমা আমরা চেয়েছি। কোর্ট আমাদের কথা শুনেছে। আর জনাব আকম মোজাম্মেল সাহেব, উনি সশরীরে কোর্টে উপস্থিত হয়েছিলেন এবং উনিও সেই নিঃশর্ত ক্ষমা চেয়েছে। তাই কোর্ট ওইটাকে এই দুটাই অ্যাপ্লিকেশনেই একসঙ্গে শুনানির জন্য আগামী 20 তারিখে ধার্য করেছেন এবং 20 তারিখে 2 জনেই কোর্টে উপস্থিত হবেন। বাংলার সময় আরো থাকছে। ফেনী ফুলগাজীর চেয়ারম্যান একরাম হত্যার বিচার কাজ শুরু। 56 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, 12 এপ্রিল সাক্ষ্য গ্রহণ। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ। হিজবুত তাওহীদের 108 সদস্য আটক। ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজন ও এলাকাবাসীর দাবি, শিয়া মতাদর্শে বিশ্বাসী হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। ঝিনাইদহ থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
স্বজনরা জানায় সোমবার রাত 10টার দিকে কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। বাড়ির কাছাকাছি পৌঁছালে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার দুটো সন্তান নিয়ে আমি কি করবো? আমি ওদের কি সন্তান নেব? আমি তো বিচার চাই। আমার আব্বু যারা খুন করেছে তাদের আমি বিচার চাই, ফাঁসি চাই। এদিকে হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে হত্যার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ইরানের ওই শিয়া আন্দোলন সমর্থন করে, পছন্দ করে, ইরানের নিউজ লেটার করে, তাছাড়া যে প্রকৃত শিয়া তা না। এলাকাবাসী খুব আতঙ্কের মধ্যে আছে আর কি, খুব চিন্তিত এবং খুব দুঃখিত আর কি। দ্রুত যাতে এদের ফাঁসি হয়, এরকম কাজ তার এই সাফারি গ্রামে না ঘটে, এটা আমাদের সাথে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ আমাদের হেফাজতে নেই। তো আমাদের কাছে মনে হচ্ছে পূর্ব শত্রুতার কারণে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে খুন করেছে। এই সংক্রান্ত মামলা হয়েছে। প্রকৃত আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এদিকে আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। এর আগে গত 7 জানুয়ারি একই এলাকায় হোমিও চিকিৎসক সমীর উদ্দিন খাজাকে হত্যার পর দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। সময় সংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে নগরীর সদরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ইয়াবা এবং গার্মেন্টসের ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনিস গ্রুপ ও রয়্যাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রাতে সদরঘাট এলাকায় একদল সন্ত্রাসী রয়্যাল গ্রুপের জাহিদকে গুলি করে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় জাহিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 50-60 জন যাইয়া এই মুগরা অবস্থা বাঁধে তো এখানে যাই না এইগুলো মারছে আমার ভাই। ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধ হয়েছে, হওয়ার কারণে ওনাকে হত্যা করা হয়েছে গতকাল রাত 12:20 আনিস গ্রুপ এবং রয়্যাল গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনার ঘটেছে এবং এতে রয়্যাল গ্রুপের জাহেদ নামে ব্যক্তি নিহত হয়েছে। বাংলাদেশ থেকে ভারত সহ প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে 8টি নৌ রুটে পণ্যবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে চট্টগ্রাম বন্দরে কোস্টাল চুক্তির আওতায় প্রথম জাহাজ এমভি হারবার 1 এর ভারত যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাহাজগুলো চলাচল করবে ভারতের সঙ্গে, আর এর ফলে যেটা আমাদের হবে সেটি হলো যে আগে যেমন সিঙ্গাপুর, চট্টগ্রাম, সিঙ্গাপুর ভারতে কোথাও যেতে হতো অথবা শ্রীলঙ্কা হয়ে কোথাও যেতে হতো, আজকে সরাসরি যাওয়ার ফলে আমাদের প্রায় 20-25 দিন সময়ের জায়গায় নেমে আসবে মাত্র 4.5 দিনে। এই যে আজকের সুযোগটা একদিকে হলো আমাদের অর্থ সাশ্রয় হবে, সময় সাশ্রয় হবে। ফেনীর ফুলগাজীতে উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় 56 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এই অভিযোগ গঠন করেন। এদিকে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 12 এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে সকালে গ্রেপ্তার এবং উচ্চ আদালত থেকে জামিনে থাকা 4 জন সহ 44 জন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় এদের মধ্যে কয়েকজন জামিন এবং কয়েকজন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে মামলার পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দেন। 2014 সালের 20 মে একরামুল হককে শহরের একাডেমি এলাকায় কুপিয়ে ও গুলি করে পুড়িয়ে হত্যা করা হয়। একরাম হত্যার মামলার চার্জ আজকে 56 উপস্থিত অনুপস্থিত সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং অন্য কিছু আসামিদের জামিনের প্রার্থনা করা হয়েছিল, তাদের সকল জামিনের প্রার্থনা নামঞ্জুর করা হয়েছে। পরবর্তী তারিখ মামলার সাক্ষীর জন্য 12/4 ধার্য করা হয়েছে। বাংলার সময় আরো থাকছে। জনবল সংকট ও অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যক্রম স্থবির, রোধ করা যাচ্ছে না রাজস্ব ফাঁকির তৎপরতা। নোয়াখালীর সোনাইমুড়িতে 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। এছাড়া এই ঘটনায় আটক 111 জন হিজবুত তাওহিদ কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সোমবার দিনভর সংঘর্ষের পর নোয়াখালীর সোনাইমুড়ির পোরকরা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর মধ্যেই সকালে চাষিরহাট ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশের জন্য জড়ো হন স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে অংশ নেন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা বলেন, ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কারণেই হিজবুত তাওহিদের কর্মীদের সঙ্গে এ দ্বন্দ্ব। তাই দ্রুত এলাকা থেকে হিজবুত তাওহিদের কর্মকাণ্ড নিষিদ্ধের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কোরআন হাদিসের অবব্যাখ্যা করে তাদের দলভুক্ত করে। শুক্রবারের নামাজ পড়া নাকি ব্যায়াম, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা ইমামের পিছে নামাজ পড়ি, এটাও নাকি জায়েজ নাই, মুসলমানদের জন্য এটা জায়েজ নাই। সরকারের কাছে, প্রশাসনের কাছে, সবার মাধ্যমে আমরা এটার উপযুক্ত বিচারক আমরা সেটা চাইতেছি। মিটিংটার উদ্দেশ্য হলো যেন পরবর্তীকালে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আর কি। আমি শুধু জনগণের উদ্দেশ্যে এইটুকু বলবো যে আপনারা শান্ত থাকুন, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। পুলিশও ইনজিউর্ড আছে, একজন কনস্টেবল জানেন সে মারাত্মক রকমের গুলিবিদ্ধ হয়ে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরও 7-8 জনের মতো আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা অনেকেই সামান্য জখমপ্রাপ্ত হয়েছি। 113 জন ঘটনাস্থল থেকে আমরা আটক করছি, তাদেরকে আমরা আপাতত কোর্টে ফরওয়ার্ড করতেছি। হিজবুত তাওহিদের সমর্থক সাধারণ জনতা ও যৌথ বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে সোমবার সোনাইমুড়ির পোরকরা গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে। 2 বছর আগে হিজবুত তাওহিদের সমর্থকরা পোরকরা গ্রামে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করলে তাদের গ্রাম থেকে বের করে দেয় স্থানীয় জনতা। পরে গত 24 ফেব্রুয়ারি চাষিরহাটে সংগঠনটি সমাবেশ করে আবারও তাদের উপস্থিতি জানান দেয়। সময় সংবাদ, নোয়াখালী। কোচিং শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছে বরগুনার 4র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী। অসুস্থ অবস্থায় বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। পুলিশ বলছে ধর্ষক শিক্ষককে ধরতে অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। বাড়িতে কোচিং সেন্টার খুলে রাতে শিক্ষার্থীদের পড়ান লতিফ নামের এই ব্যক্তি। ধর্ষণের শিকার শিশুটির বাড়ি কোচিং থেকে বেশি দূরে হওয়ায় তার বাড়িতে থেকে পড়াশোনার পরামর্শ দেন তিনি। ঘটনার দিন রাতে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে শিশুটিকে ধর্ষণ করে কোচিং শিক্ষক লতিফ। পরদিন সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। আমার দাঁড়িয়ে গেছে, তারপর আমি চিৎকার করবো, আমি আমার কাছে আইসেন কয় আমি যাইতেছি, তারপর যে আমার কি করছে তারপর আমি করতে পারবি না। আস্তে আস্তে কষ্ট হয়, তারপর মাস্টারে বললো আমার বাড়ি থেকে পড়ুক, তারপর তার বাড়ি থেকে লেখাপড়া করার 3-4 দিন পরে এই ঘটনা ঘটে। এদিকে পরদিন সকাল থেকেই আত্মগোপন করেছে অভিযুক্ত লতিফ। পাথরঘাটা উপজেলার হারিটানা গ্রামে তার বাড়িতে গেলে তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি বাড়িতে। এ ঘটনায় স্কুল শিক্ষক ও এলাকাবাসী সুষ্ঠু বিচার দাবি করেছেন। মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা জানলা, কিন্তু উনি যে কাজ করছে এটা পশুর চেয়েও খারাপ। শিক্ষক যদি এই রকমের কাজ করে তাহলে তো সমাজ নষ্ট হয়ে যায়। অন্যায়কারী আমার বাপও যদি হয় তারা বিচার চাই। পরের ছেলেমেয়েরা এখন স্কুলেও আসে না, মানে ওরা যে কি ভয় পাইছে যে এরা পারছে এরকমের, তো আমরাও তো এরকমের শিক্ষক, আমাদের স্কুলেও তো পুরুষ শিক্ষক আছে। পুলিশ জানায় মামলা করতে দেরি হওয়ায় আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, তবে তাকে ধরতে তৎপর তারা। এই ধরনের ঘটনায় আপোষ মীমাংসা বা কোনো ধরনের কোনো কিছু করে লাভ হবে না। আসামি গ্রেফতার হবে এবং মামলা তদন্ত অনুযায়ী মামলার আইনগতভাবে যে রিপোর্ট আছে সেই রিপোর্টটি আমরা প্রদান করব। গত 7 মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। 11 মার্চ লতিফকে আসামি করে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শিশুটির মা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। জমে উঠেছে সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম এখন পাড়া মহল্লা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ভোটাররা বলছেন দলীয় প্রতীক থাকলেও দক্ষ এবং যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাসও দিয়েছেন নির্বাচন কর্মকর্তা। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো রিপোর্ট।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার 9টি ইউনিয়ন জুড়ে সর্বত্র এখন বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দর পর থেকেই প্রার্থীরা জোরে সোরে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষণীয়। বাংলাদেশ ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই। আগামী দিনে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ ইউনিয়নের যে সমস্ত রাস্তাঘাট কাঁচা আছে সেগুলো ইনশাল্লাহ পাকা করতে পারবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এই ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর সঠিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলব ইনশাল্লাহ। ভোটাররা বলছেন সাধারণ মানুষের পাশে থেকে যারা এলাকার উন্নয়ন করবেন তাদেরকেই বেছে নিতে চান জনপ্রতিনিধি হিসাবে। বিদ্যুতের সুবিধা এগুলো সমস্ত যারা যে প্রার্থী করব সেই প্রার্থীকে আমরা ভোট দেবো। যে চেয়ারম্যান বাল্য বিবাহ মুক্ত সমাজকে উন্নয়ন করবে, রাস্তাঘাট কালভেট, আমরা তাকে ভোট দিয়ে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। কোনো প্রার্থী বা চেয়ারম্যান, মেম্বার বা সংরক্ষিত আসনের সদস্য কোনো আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। 9টি ইউনিয়নে 40 জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ মেম্বার পদে 371 জন এবং সংরক্ষিত আসনে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার 2,11,000। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মাহতাব আলী নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত 10টার দিকে বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলা বাজার এলাকায় প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহতাব আলী নামে একজন নিহত হন। এই ঘটনায় আহত হয় অন্তত 2 জন। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। আমরা এই ঘটনার পরে এলাকায় ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং এই ঘটনার সাথে জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যারা এই ঘটনায় জড়িত আছে, আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশ অভিযান অব্যাহত আছে। এদিকে সাতক্ষীরার দেবহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে কুলিয়া ইউনিয়নের কুলিয়া ব্রিজ এলাকায় প্রচারণার সময় বিদ্রোহী প্রার্থী ইমদাদুল ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল হকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে 5 জন আহত হন। পরে দ্বিতীয় দফায় কুলিয়া বাজার এলাকায় সংঘর্ষে আহত হন আরো 5 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হবিগঞ্জে 3 আনসার ভিডিবি সদস্য সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশত। সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসন্ধ্যা এলাকায় আনসার সদস্যদের বহনকারী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে 45 জন আনসার সদস্য গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। আহত 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। সকালে ঢাকা বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি লেগুনা। এতে আহত লেগুনার 11 যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এবার ফরিদপুরে মানহানির মামলায় জামিন পেলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। সকালে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলাম এই জামিন মঞ্জুর করেন। এর আগে মাহফুজ আনাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে 1000 টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন বিচারক। গত 22 ফেব্রুয়ারি ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী 50 কোটি 5 লাখ টাকার মানহানির এই মামলাটি করেন।
হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলার অন্যতম আসামি শাহিদুর রহমানের জামিন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ নির্দেশ দেন। এর আগে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করে শাহিদুর রহমান। শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করেন বিচারক। গত 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুদ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর 6 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। টাঙ্গাইলে দোকানসহ 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানসহ 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে এসব দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শরীয়তপুরের গোসাইরহাটের একটি বাজারে 4টি স্বর্ণের সহ 6টি দোকানে ডাকাতি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতরাতে দাসের জঙ্গল বাজারে হানা দেয় একদল ডাকাত। এ সময় স্বর্ণ ব্যবসায়ী সুকমল ও মুদি ব্যবসায়ী কৃষ্ণ দাসকে পিটিয়ে ও গুলি করে আহত করে তারা। পরে অস্ত্রের মুখে 4টি স্বর্ণের দোকানে লুট করা হয়। একই সময় পাশের 2টি মুদি দোকানেও ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বরগুনায় দেলোয়ার নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় সদর উপজেলার পুরাকাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, 2টি বন্দুকের গুলি ও 5টি হাতবোমা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আমি গত আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেছিলাম যখন বুঝতে পেরেছি আমাদের পুলিশ অনেক ডিগ্রি ছুটে পালানোর চেষ্টা করি। এই সময় আমরা ধরতে পারি দেলোয়ারকে, এবং দেলোয়ারের কাছে তখন আপনারা দেখছেন যে এই অস্ত্রটি ছিল, এবং আমরা ঘটনাস্থলে যে ব্যবহৃত একটি পোশা পেয়েছি, এবং দুটো আমরা দেখেন যে আপনাদের এই বন্দুকের যে কার্তুজ, এই গুলিগুলো আমরা পেয়েছি। জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। অথচ বৃহত্তর চট্টগ্রামের 2টি সমুদ্র এবং 2টি বিমানবন্দরে চোরাচালান বন্ধ ও বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের রাজস্ব ফাঁকি রোধে মূল ভূমিকা পালন করতে হয় এই সংস্থাটিকেই। কিন্তু রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে শুল্ক গোয়েন্দাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% সম্পন্ন করার পাশাপাশি বছরে অন্তত 25,000 কোটি টাকা রাজস্ব আসে চট্টগ্রাম বন্দর থেকেই। কোনো প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় পণ্য আনছে কিনা তা গোপনে তদারকি করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দর দিয়ে স্বর্ণের বার পাচার রোধে কাজ করে এই সংস্থার গোয়েন্দারা। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ করলেও নানা সমস্যায় জর্জরিত সংস্থাটি। গোয়েন্দাগিরি করতে গেলে অত্যাধুনিক যন্ত্রপাতি লাগে, যেগুলো র্যাব, পুলিশ, অন্যান্য সংস্থার আছে, সেগুলো আমাদের কাস্টমস ইন্টেলিজেন্স নাই। আমরা সামান্য কিছু যন্ত্রপাতি নিয়ে এগুলো কাজ করি। এত সমস্যার মাঝেও চট্টগ্রাম বন্দর দিয়ে আসা একটি কোকেনের চালান, একটি সিগারেটের চালান আটকে দেওয়ার পাশাপাশি অন্তত 25টি রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে তারা। এই ডিপার্টমেন্টের যে পরিমাণে জনবল দরকার ছিল সেটা নেই, বিশেষ যানবাহনের অভাব আছে, অনেক প্রযুক্তির অভাব আছে। এইসবের কারণে তারা সত্যিকার অর্থে যে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির যে প্রবণতা ইতিমধ্যে বেড়ে গেছে, সেটা স্মাগলিং বলি আর চোরাচালান বলি, যাই বলি, বাট এটা উদ্বেগের বিষয়। অর্থনৈতিক উন্নয়ন এখানে হবে না, কারণ যখন চোরাচালান হবে তখন ডিউটি ফাঁকি হবে। ওই জন্য সৎ ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য সৎ কর্মকর্তা নিয়োগ দরকার এবং তাদের ইনস্ট্রুমেন্ট দরকার। চট্টগ্রাম বন্দর ছাড়াও বিমানবন্দর এবং কক্সবাজার টেকনাফ নদী বন্দরের শুল্ক গোয়েন্দাদের কর্মপরিধির মধ্যে রয়েছে। অথচ প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং নানা জটিলতার কারণে অত্যাধুনিক যন্ত্রপাতিও সংগ্রহ করতে পারছে না সংস্থাটি। একটা নতুন ইনস্ট্রুমেন্ট আসে, সাথে সাথে তো আর পাঠানো যায় না। এগুলো পাঠালে অ্যাপ্রুভ হয়ে আসতে অনেক সময় লাগে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আমাদের এগুলো হয়ে যাবে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার জন্য মোবাইল ট্র্যাকার, কনভারসেশন ট্র্যাকার কিংবা অত্যাধুনিক স্ক্যানার মেশিনের প্রয়োজন থাকলেও সংস্থাটির কোনো কিছুই নেই। এমনকি অভিযান চালানোর জন্য পর্যাপ্ত যানবাহন পর্যন্ত নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বীজ, সার, কীটনাশক সংকট ও রোগবালাই না থাকায় এবার রংপুর অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে।
দামও অন্যান্য বছরের তুলনায় বেশ ভালো হওয়ায় দারুণ খুশি কৃষকরা। কৃষি বিভাগ বলছে প্রচন্ড শীত ও কুয়াশা না থাকার কারণে উৎপাদন ভালো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত মানিক সরকারের রিপোর্টে। আলু তো নয়, যেন সোনা ফলেছে এবার রংপুরে কৃষকের হৃদয়ে। স্মরণকালের সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে এই অঞ্চলে, তাই মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। অন্যান্য বছরের মতো বীজ, সার, কীটনাশকের সংকট ছিল না কোনো রোগবালাই। এতে যেন সোনা হয়ে দেখা দিয়েছে সব তরকারির সাথেই মিশে যাওয়া আলু। কয়েক বছরের মধ্যে এবার তুলনামূলক খুব আলুর ফলন খুবই ভালো। এবার কুয়াশা ছিল না, তবে রোগবালাই কম ছিল। সার ভালো পাইছি, ওষুধ ভালো পাইছি, এই কারণে এবারকার ফসল ভালো পাইছি। গত কয়েক বছরে একের পর এক আলুতে মার খাবার পর এবার দাম এবং উৎপাদন অনুকূলে থাকায় আনন্দের যেন শেষ নেই কৃষকের। আগের বছর তো আমরা কোনো পয়সা পাইনি আলুর মধ্যে, এখন এই বছর যা ফলন তো হয়েছে আল্লাহর কাছে যথেষ্ট আবাদ হয়েছে। দাম অনেক ভালো, এখন 800 হতে 900 টাকা পর্যন্ত আছে। দামের হিসাবে আমার পর্তায় আসবে। কৃষি বিভাগ বলছে এবার রোগবালাই এবং বৈরী আবহাওয়া না থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে। প্রতি বছর যে সমস্যাটা দেখা যায়, মরক বা অন্য কারণে ফলন কমে যায়, উৎপাদন কমে যায়, এগুলোর সমস্যা ছিল না, যার জন্য আমরা ভাবতে পারি বা বলতে পারি যে এবার আলুর ফলন লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি হবে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 91,921 হেক্টর জমিতে 18,50,244 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা 20 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। অ্যান্টিবায়োটিক যুক্ত খাবারকে না বলুন, এই স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দুপুরে চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলগির বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া মুন্সিগঞ্জ ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বান্দরবান সরকারি কলেজের এক শিক্ষককে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা জানায়, কলেজের শিক্ষক সংকটের মধ্যে হঠাৎ করে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আরশাদুল আলমকে বদলি করা হয়েছে। এতে ওই বিভাগের শিক্ষক সংকট আরও তীব্র হবে বলে জানায় তারা। ব্রাহ্মণবাড়িয়ায় 300 বছরের পুরনো কাল ভৈরব মন্দিরে শুরু হয়েছে 4 দিনব্যাপী সপ্তশতী চণ্ডী যজ্ঞ উৎসব। সকালে উৎসবের উদ্বোধন করেন মন্দিরের প্রধান পুরোহিত মধুসূদন চক্রবর্তী। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভিড় করছেন দেশের বিভিন্ন জেলার ভক্ত ও পুণ্যার্থীরা। এদিকে উৎসবকে ঘিরে শুরু হয়েছে লোকজ মেলা। প্রায় 300 বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় কাল ভৈরব মন্দিরটি নির্মাণ করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিজার্ভের টাকা চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানের পদত্যাগ। নতুন গভর্নর হিসেবে সাবেক সচিব ফজলে কবিরের নাম প্রস্তাব। স্বেচ্ছায় পদত্যাগ করে মাথা উঁচু করে বিদায় নিতে পেরে তৃপ্তি প্রকাশ করলেন ডক্টর আতিউর। এ পদত্যাগ নৈতিকতার বিরল দৃষ্টান্ত, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আপিল বিভাগে হাজিরা। খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর। আবারও 20 মার্চ হাজিরের নির্দেশ। আমার দুটো সন্তান, আমি কি করবো? আমি ওদের কি সন্তান দেব? ঝিনাইদহে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা। চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ঝুট ব্যবসায়ী গুলিতে নিহত।
এবং ইউপি নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের পাড়া মহল্লা এখন সরগরম। প্রার্থীদের প্রচারণায় ভোটাররা বলছেন নির্বাচিত করবেন যোগ্য প্রার্থীকেই। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।